আসলে সকলের ধারণা ছিল যে ইসরায়েল আর যাই করুক ইরানে কখনো হামলা করবে না, আর ইরানেরও একটা এরকম ধারণা ছিল যে ইসরায়েল কখনোই ইরানে আক্রমণ করতে পারে না। কিন্তু এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে বিগত 13ই জুন 2025-এ। এখন যে যুদ্ধ প্রায় এক সপ্তাহ হয়ে গেল, পাল্টাপাল্টি আক্রমণ চলছে। পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এখানে কে কত বেশি সরঞ্জাম, যন্ত্রপাতি, টেকনোলজি, টেকনিক্যাল সাইট কার কত বেশি, সেটাই কিন্তু পর্যবেক্ষণ বা পরিলক্ষিত হচ্ছে। তো দর্শক, যদি বিষয়টা আমরা এভাবে দেখি যে এই 7 দিনের যুদ্ধের আগে কিন্তু বিশাল একটা পরিকল্পনা কিন্তু ইসরায়েল নিয়েছে, বিশাল পরিকল্পনা, যে পরিকল্পনাটা ইরান ধরতেই পারেনি, এবং ইরান কিন্তু নিজেও ওই পরিকল্পনাগুলি করে নাই। যে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইসরায়েল করেছে। পরিকল্পনা কি করেছে? প্রথম বিষয়টা দেখেন যে প্রথমে হামাসের সাথে যুদ্ধ করে হামাসকে নিষ্ক্রিয় করেছে, পরবর্তীতে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করেছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, এবং ওই যে পেজার কাণ্ড, যে একটা পেজার দিয়ে পুরো হিজবুল্লাহর যে হাইকমান্ড পুরো ধ্বংস করে দিয়েছে। তারপরে দেখেন সিরিয়ার যে অবস্থাটা ছিল, সেই অবস্থা থেকে এখন সিরিয়ার যে জোলানি প্রেসিডেন্ট হয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমিক ভাবে মানে পরিকল্পনা অনুযায়ী তারা গিয়েছে। কারণ হঠাৎ করে যদি ইরানে আক্রমণ করত, তাহলে দেখা যেত যে একদিকে ইরান আক্রমণ চালাচ্ছে, অন্যদিকে হুতি, হিজবুল্লাহ, তারপরে সিরিয়া, মানে সমস্ত দেশ থেকে ইসরায়েলের উপর একটা চাপ পড়ত। কিন্তু তারা সুকৌশলে এই কাজটা করেছে যে এক একটা করে পথের কাঁটাকে সরিয়ে দিয়ে এখন লাস্ট ইরানকে ধরেছে। এখন ইরানের সাথে যুদ্ধ করে তারা কতটা মানে সাকসেস হবে বা সফল হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বিষয়টা হচ্ছে পরিষ্কার এবং ক্লিয়ার। সেই পরিষ্কার বিষয়টা হচ্ছে কি? সেটা হচ্ছে যে বর্তমান যুগে যুদ্ধগুলি হচ্ছে টেকনোলজিক্যাল। আমরা প্রায় আমাদের কলকব্জা.com চ্যানেলে বলে থাকি যে টেকনোলজি বা টেকনোলজিক্যাল প্রোডাক্ট বা আপনার যে যন্ত্রপাতি, বর্তমান বিশ্বে কিন্তু এগুলারই চাহিদা তুঙ্গে। আর ইসরায়েল অথবা আমেরিকা কখনোই চায় না যে একটি রাষ্ট্র সে টেকনিক্যাল সাইটে এগিয়ে যাক বা যন্ত্রপাতি তৈরি করে এগিয়ে যাক, এগুলো তারা কিন্তু চায় না। আপনি দেখবেন যে বিশেষ করে যুদ্ধটা লাগার যে মহাকারণ সেটা হচ্ছে যে পারমাণবিক ইস্যু। যে ইসরায়েলের তো থেকে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে বা বিভিন্ন টেকনিক্যাল সাইডে যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু তাদের শক্তি খর্ব হবে। বিশেষ করে আমেরিকার শক্তি বা ইসরায়েলের শক্তি বিশ্বে বা মধ্যপ্রাচ্যে ক্ষমতা কমে যাবে যদি ইরান এই সমস্ত টেকনোলজিতে এগিয়ে যায়। আমেরিকা বা ইসরায়েল এরা সবসময় চায়, বিশেষ করে দেখবেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেন বা মিসাইল, অতি দ্রুত গতির মিসাইল, অথবা আপনার হচ্ছে আমরা মোবাইলে ব্যবহার করি যে চিপ, সেমিকন্ডাক্টর বলা হয়। তো এই সমস্ত জিনিসগুলিতে যাতে অন্য দেশ সরাসরি এগিয়ে যেতে না পারে বা বিজ্ঞানী তৈরি হতে না পারে, এটা কিন্তু তারা চায় না। এবং যদি তৈরি হয় বা চেষ্টা করে, তখন কিন্তু সেই দেশের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হোক আর যে ধরনের নিষেধাজ্ঞা হোক দিয়ে কিন্তু সেই দেশটাকে তারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করে। যেমন ইরাককে ভুলুণ্ঠিত করেছে, লিবিয়াকে ভুলুণ্ঠিত করেছে। তো এরকম ভাবে আরো অনেক দেশকে তারা ভুলুণ্ঠিত করেছে, শুধুমাত্র যে তারা নিজেরা যখন স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে তখনই তাদেরকে এভাবে ভুলুণ্ঠিত করা হয়। এটা তাদের একটা কৌশল, এটা মানতেই হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা এইটার মধ্যে পার্থক্য কি? আসলে এখন আমরা যাই দেখি আর যাই বুঝি, পার্থক্য কিন্তু বেশি নাই।
কারণ ইসরায়েল যা, আমেরিকা তা, ওই একই কথা একই জিনিস। কারণ আপনি যদি দেখেন যে বর্তমান আমেরিকা চালাচ্ছে কারা, বর্তমান ইসরায়েল চালাচ্ছে কারা, আপনি দেখবেন যদি ভালোভাবে খোঁজ খবর নেন তাহলে আমেরিকা চালাচ্ছে এই ইসরায়েলি মানে ইহুদিরা, আবার ইহুদিরাই ইসরায়েল চালাচ্ছে। তা না হলে ইসরায়েলের সাথে এত ভাবে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কোনো কারণ নাই। কারণ এইদিকে দেখুন, যুদ্ধ না লাগতেই আমেরিকা, জার্মানি, ফ্রান্স এরা কি করছে, এরা সবাই তাদের অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলকে সাহায্য করার জন্য চলে আসছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি যা আছে সব ইরানকে দিচ্ছে, ইসরায়েলকে কিছু বলছে না। আসলে ইসরায়েলকে তো একটা সাইনবোর্ড বানায় রাখা হয়েছে, অথবা আমরা বলতে পারি যে আমেরিকাকে একটা সাইনবোর্ড বানায়া ওই ইসরায়েলিরা রাখছে, ইহুদিরা রাখছে। কারণ এখন ইহুদি যে একটা শক্তি বা ইহুদি যে একটা শাসন, সেটা হয়তো বা পৃথিবীময় চলবে বা চলতে যাচ্ছে, এই ধরনের কোনো কিছু হতে পারে। ব্রিটেনের থেকে যখন পরাশক্তি আমেরিকা হলো এবং আমেরিকা থেকে পরাশক্তি এখন এই ইহুদিরা হতে পারে, এটা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। তো এখন যে কথা বা যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি। আসলে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, এটা যদি আপনারা একটু লক্ষ্য করেন যে প্রথম দিন কি ঘটেছে। প্রথম দিন ঘটেছে হচ্ছে যে ইরানের ভিতরে যারা সামরিক বা আধা সামরিক লোকজন ছিল তাদের মধ্যে মোসাদের গুপ্তচর ঢুকে গিয়েছে এবং ঢুকে তাদেরকে টাকা পয়সা দিয়েছে, অর্থকড়ি দিয়েছে, তখন তারা বেইমানি করেছে, এই টাকাগুলি খেয়ে বেইমানি করেছে। আসলে এই জিনিসটা হয়ে থাকে, মানে বেইমান হয়ে থাকে, বিশেষ করে আমাদের মতো দেশ, এই বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, পাকিস্তান, ভারত, এই সমস্ত দেশ এবং বিশেষ করে মুসলিম বিভিন্ন ধরনের মুসলিমরা বা মুসলমানরা তো অনেক ভাগে ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এই ভাগে ভাগে বিভক্ত টুকরো টুকরো করেছে কিন্তু এই ইহুদিরাই, এরাই টুকরো টুকরো করে দিয়েছে। কারণ এদের ষড়যন্ত্র আসলে গভীর। এরা সবসময় এই এটাকে ষড়যন্ত্র বলবো না কি বলবো সেটা আসলে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে আপনি যদি টেকনিক্যাল গবেষণা না করেন, যন্ত্রপাতি তৈরি না করেন, একটা দেশ থেকে কিভাবে টাকা আনবেন, কিভাবে এক্সপোর্ট করবেন, কিভাবে ইনপুট করবেন, এই সমস্ত চিন্তা ভাবনা করলে আপনার কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা বের হয়ে আসবে। আর আপনি যদি এই সমস্ত চিন্তা ভাবনা না করেন, যদি আপনি অন্য চিন্তা ভাবনা করেন, যেমন আমরা সাধারণত চিন্তা ভাবনা করি যে আমাদের যারা যুবক শ্রেণীর আছে লোকজন, তারা হয়তো সারাক্ষণ মোবাইল দেখতেছে, মোবাইলে তাও বিভিন্ন ধরনের নাটক, গেম, তারপরে হচ্ছে গান, মানে এই সমস্ত জিনিসে সবাই মত্ত হয়ে আছে। তারপরে আপনি যদি দেখেন যে আরো গ্রামের দিকে যান, সেখানে লোকজন বিকালে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আছে, মানে কেউ কিন্তু কোনো কমার্শিয়ালি কাজে ইনভলভ নয়। তো যারা এই কমার্শিয়ালি কাজে ইনভলভ থাকবে তারা তো এইগুলির যে বেনিফিট সেটা তো তারা নিবেই, স্বাভাবিক। তো যে বিষয়টা হচ্ছে, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে বেইমানে ভরা, এই আমাদের এই বেইমানে ভরার কারণে বিশাল বিশাল সমস্যাগুলো হয়ে যায়। কিন্তু আপনি দেখবেন যে ইউরোপীয় কান্ট্রির কোনো একটা লোককে টাকা দিয়ে কেনা যায় না। এই মোসাদের গুপ্তচর যদি ধরা পড়ে বা তার সম্ভাবনা থাকে যে আমি ধরা পড়বো, তাহলে নিজে বিষ খেয়ে মারা যায়। তাহলে তাকে কেনা তো অসম্ভব, তাকে আপনি কোটি টাকাও কিনতে পারবেন না। শুধু এই মোসাদের গুপ্তচর না, আপনি আমেরিকান অথবা জার্মানি বা ফ্রান্স, এই সমস্ত দেশের নাগরিককে আপনি কোনোভাবেই টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনোভাবেই না। এদেরকে আপনি টাকা দিবেন বা কিনবেন এই ধরনের হয়তো হতে পারে, কিন্তু সেটা শতকরা হয়তো 2 থেকে 1 জন, বেশিরভাগ না। কিন্তু আমাদের এই সমস্ত দেশে দেখা যায় যে টাকার কাছে বিক্রি হয়ে যায় অনেক বড় বড় শিক্ষিত লোকজন, অনেক বড় বড় জেনারেল, অনেক বড় বড় কর্মকর্তা, তার টাকার কাছে বিক্রি হয়ে যায় সহজেই। এটা হচ্ছে বড় সমস্যা। তো টাকার কাছে বিক্রি হয়ে বেইমানি করেছে ইরানের সাথে। আর বেইমানিটা করেছে দেখুন, যে ইরানের যে বিমান বিধ্বংসী মানে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল S-300
S-400 এবং আরো যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ছিল এগুলি কিন্তু প্রস্তুত করা ছিল, কিন্তু যখন ওই বেইমানি করেছে নিজেদের লোক, তারা কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রথমে ধ্বংস করে দেয়। তাও হচ্ছে যে হ্যান্ড যে মিসাইল আছে সেই মিসাইল মেরে কিন্তু এই এয়ার ডিফেন্সটাকে সম্পূর্ণভাবে অকার্য করে দেয়। আর যখন এই এয়ার ডিফেন্সটাকে সম্পূর্ণভাবে অকার্য করে দেয় তখন কিন্তু ইসরায়েলি বিমান সৌদি, সিরিয়া, ইরাক, জর্দান এই আকাশগুলি ব্যবহার করে ইরানের উপর হামলা চালায় এবং পুরোপুরি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার পরে তারপরে তারা যে বিজ্ঞানী ছিল তাদেরকে হত্যা করে, যারা জেনারেল ছিল তাদেরকে হত্যা করে। তারা তাদের বাসস্থানে ছিল, তারা একটা ভালো আবাসিক স্থানে ছিল, কিন্তু তারপরেও তাদেরকে হত্যা করা হয়। কিভাবে? এই বেইমানের ফলে তাদেরকে হত্যা করা হয়। এখনো ইরানের ভিতরে প্রচুর বেইমান ঘোরাঘুরি করছে এবং প্রচুর পরিমাণ বেইমান হচ্ছে। তারা মনে করেন ইরানি জনগণকে ফাসলায় দিবে এবং বলবে যে এটা দরকার নাই, এখন গণতন্ত্র হলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আর কি বিশ্বাসঘাতকতার কারণে ইরানের হয়তো কিছু ক্ষতি হবে। এখন আগামী পরিস্থিতিটা হতে পারে এরকম যে খামেনির যে শাসন ব্যবস্থা সেটাকে থামিয়ে দেওয়া হবে এবং ইরানে গণতন্ত্র চালু করা হবে। কারণ আমেরিকা যে দেশে গণতন্ত্র চালু করবে সেই দেশে আর কোনো সমস্যা নেই। গণতন্ত্র চালু হলে তাহলে আমেরিকার সবকিছু উদ্ধার হয়, ইসরায়েলের সবকিছু উদ্ধার হয়। তো এই কোনো একটা সিস্টেম আসতে পারে। তো যাই হোক, আগামীতে দেখা যাবে।